আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যেটি তোমাদের চাইল্ড স্টাডিজ, ম্যাথ, ইভিএস, বেঙ্গলি প্রতিটি সাবজেক্টের জন্যই গুরুত্বপূর্ণ এই পেঁয়াজের বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ। এই পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের থিওরি কিন্তু যে কোনো সাবজেক্টেই তোমাদের আসতে পারে, সেজন্য কিন্তু তোমাদেরকে এই বিষয়টি ভালো করে বুঝে নিতে হবে। একবার যদি বুঝে নাও তাহলে চাইল্ড স্টাডিজ, ইভিএস, ম্যাথ যে কোনো সাবজেক্টেই আসুক না কেন তোমরা সঠিকভাবে সেটি লিখে আসতে পারবে। এবং যারা অলরেডি পড়ে ফেলেছো এবং কিন্তু মনে করছো যে না মনে রাখতে তো পারছি না, ভুলে যাচ্ছি তো সব, তাদেরকে বলবো তারাও পুরো ক্লাসটি দেখো। আজকের পর আর তোমাদের এটি ভুল হবে না যদি বিষয়টিকে, কনসেপ্টটিকে ক্লিয়ারলি বুঝে নিতে পারো। দেখো কি কি পয়েন্টস আমাদেরকে জেনে রাখলে আমরা যে কোনো সাবজেক্টেই এই পেঁয়াজে সম্পর্কে লিখে আসতে পারবো সঠিকভাবে। কি পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তথ্য অনুসারে নিচের ধারণাগুলি আলোচনা করো। কি বলেছে? অভিযোজনের প্রেক্ষিতে, এই অভিযোজন কথার অর্থ অ্যাডাপ্টেশন, এর পরিপ্রেক্ষিতে কি লিখতে বলেছে? আত্তীকরণ, সহযোজন এবং সংরক্ষণ, এই তিনটি ধারণাকে লিখতে বলেছে। এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে, 7 মার্কসের কোশ্চেন আসলো, তখন কিন্তু বলে দিল পেঁয়াজের তথ্যের অনুযায়ী এই ধারণাগুলি আলোচনা করো। এবং এর সাথে আরো একটি জিনিস জেনে রাখতে হবে, সেটি হলো স্কিমা। পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি কি 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 স্তর আছে? বৌদ্ধিক বিকাশের স্তরগুলির বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য লেখো। 16 মার্কসে আসলে তখন কিন্তু কম্বাইন করে দেবে, এবং যদি এটি 7 মার্কসে আসে এটি আসতে পারে অথবা এই কোশ্চেনটি আসতে পারে এরকম 7, এটিতেও 7, এটিতেও 7, কিন্তু যখন কম্বাইনে আসবে তখন কিন্তু 16 মার্কসের কোশ্চেন আসবে। আমরা যদি বিষয়টিকে বুঝে রাখি তাহলে কিন্তু আমরা যদি নিজের ভাষাতেও ভিতরের পয়েন্টস গুলির ভিতরে লিখি তাহলেও কিন্তু আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো। তাহলে আগে আমাদের বুঝে নিতে হবে যে এই অভিযোজন, এই অভিযোজন দুটি ভাগে হয়, দুটি ভাবে হয়। একটি হলো আত্তীকরণ, একটি হলো সহযোজন। এবং তোমরা কিন্তু এক্সামে বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলিকেও ব্যবহার করবে, এই বানানগুলি মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু মার্কস বেশি ক্যারি করতে সাহায্য হবে। যেগুলি ট্রিক্স সেগুলি কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা সেদিকে খেয়াল রাখবে। আত্তীকরণ, এই আত্তীকরণ বা সহযোজন বোঝার আগে বুঝতে হবে স্কিমা। স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত ধারণার একক সংগঠন। কি বললাম? কোনো মুহূর্তে যে ধারণাটি আমরা অর্জন করছি তার একক হলো স্কিমা। ধারণার গঠনমূলক কার্যকারী একক হলো স্কিমা। অর্থাৎ আমরা কোনো কিছু নিয়ে যে ধারণাটি গঠন করলাম, এই জিনিসটা শিশুকে জিজ্ঞেস করলে বলে দিল এটা পেন, কারণ তার মধ্যে সেই ধারণাটি রয়েছে। এই ধারণাটি হলো এই ছোট্ট একটি ধারণা, এটি কিন্তু স্কিমা। এইবার আত্তীকরণ বিষয়টি কি? আত্তীকরণ বিষয়টি হলো যখন স্কিমার মধ্যে, ধরলাম যে এটি একটি স্কিমা, এই স্কিমার মধ্যে আমার একটা ধারণা রয়েছে, তার মধ্যে আরো একটি ধারণা যুক্ত হলো, এই ধারণার সাথে আর একটা ধারণা যুক্ত হলো, আর একটা ধারণা যুক্ত হলো, আর একটা ধারণা হলো, এইভাবে স্কিমাটি সম্প্রসারিত হলো। এটি হলো আত্তীকরণ। তাহলে বিষয়টি কিভাবে হয়? যখন আমরা কোনো একটি ধারণা লাভ করি, নতুন একটি ধারণা কোনো বিষয়ে লাভ করি, এবং আমাদের যে অর্জিত ধারণাটি রয়েছে অর্থাৎ যে স্কিমাটি আসছে সে তার সাথে নতুন এই স্কিমাটি অর্থাৎ নতুন ধারণাটি এই স্কিমার মধ্যে যুক্ত হয়, যুক্ত হয়ে আস্তে আস্তে স্কিমাটি সম্প্রসারিত হয়। যেমন একটা শিশুর বাড়িতে পোষা কুকুর রয়েছে, সে সবসময় কুকুর দেখছে। কুকুর কেমন দেখতে হয় তাকে বলে দেওয়া হয়েছে এটি কুকুর, তাকে ছোটবেলায় যা বলে দেওয়া হবে সেটি সেই তাই জানবে। যদি ওটা বলে দেওয়া তো ওটা ছাগল, তাহলে কুকুরটাকে সে জানতো ওর নাম ছাগল। কিন্তু তাকে বলা হয়েছে যে এই যে বাড়িতে যে পোষ্যটা রয়েছে এটি, এর নাম হলো কুকুর।
সে রাস্তা দিয়ে বাবার সাথে যাচ্ছে, হেঁটে যেতে যেতে হঠাৎ দেখলো যে ৪ পা রয়েছে, একই রকম দেখতে, বাড়িতে যেমন সে পশুটাকে দেখে সেরকমই দেখতে। সে বলে উঠল বাবাকে, কুকুর কুকুর। এই যে কুকুর বলল, অর্থাৎ তার মধ্যে যে ধারণাটি ছিল সেই ধারণার সাথে দিয়েই সে নতুন ধারণা তার মধ্যে যুক্ত হলো। সে কি সেই স্কিমাটি সম্প্রসারিত হলো কিভাবে? সে এই ধারণায় আসলো যে কুকুর কেবলমাত্র বাড়িতেই থাকে না, কেবলমাত্র চেন দিয়ে বেঁধে রাখাই হয় না, রাস্তাতেও কিন্তু কুকুর থাকে। এই যে একটি ধারণার সাথে আরেকটি ধারণা মিশলো, মিশে আস্তে আস্তে তার স্কিমাটি সম্প্রসারণ হলো। যখন তার মধ্যে যে অর্জিত ধারণা বা স্কিমাটি রয়েছে, সেই স্কিমা দিয়ে যদি সে সমস্যার সমাধান করতে পারে, তখন তাকে বলা হয় আত্তীকরণ। কি বললাম? তার মধ্যে অর্জিত যে জ্ঞানটা আছে তাকেই বলা হচ্ছে স্কিমা, যে ধারণাটি আছে সেটি স্কিমা। সেইটি দিয়ে সে একটা সমস্যার সমাধান করতে পারলো, তখন সেটিকে বলা হয় আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। যেমন সে বাড়িতে সবসময় কুকুর দেখছে, তাদের একটা পোষা কুকুর আছে এবং রাস্তাতেও ঠিক একই রকম একটি পশু দেখতে পেল এবং তাকে সে কুকুর বলল, সে সমস্যার সমাধান করতে পারলো। এটি হলো আত্তীকরণ হলো। যেমন আমাদের অর্জিত একটা জ্ঞান রয়েছে, তার সাথে এই যে আজকে পেঁয়াজের তথ্যটি পড়ছি, এই জ্ঞানটি যুক্ত হয়ে গেল, হয়ে আমাদের স্কিমাটি সম্প্রসারিত হলো, নতুন তথ্য স্কিমার মধ্যে যুক্ত হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে আত্তীকরণ। এইভাবে তোমরা আত্তীকরণ হেডিং করে আমি যে কথাগুলি বললাম জাস্ট এই কথাগুলি যদি লিখে আসো, তাহলেও কিন্তু তোমরা ফুল স্কোর করবে। এবার সহযোজন। সহযোজন একটি আছে, তার সাথে আরেকটা যুক্ত হলো, সেটিকেই বলছে কিন্তু সহযোজন। তার মধ্যে অর্জিত যে ধারণাটি আছে সেই ধারণা দিয়ে সে সমস্যার সমাধান করতে ব্যর্থ হলো, তখন কি হলো? তার মধ্যে আরো একটি নতুন ধারণা বা আরো একটি স্কিমার জন্ম নিল। এই পুরনো স্কিমার সাথে যে নতুন স্কিমাটি যুক্ত হলো সেটি কিছুটা পরিবর্তিত হয়ে তার সাথে অ্যাড হলো, সেটিই কিন্তু সহযোজন। সহযোজন মানে কি? যুক্ত হওয়া, একটা আছে তার সাথে আরেকটা যুক্ত হয়ে গেল, একটা স্কিমা আছে তার সাথে আরেকটা নতুন স্কিমা যুক্ত হলো, এটি হলো সহযোজন। কখন সহযোজন হবে? যখন তার মধ্যে যে অর্জিত স্কিমা আছে সেই স্কিমার সাহায্যে সে সমস্যার সমাধান করতে পারলো না, তার মধ্যে একটি ভারসাম্যহীনতা দেখা দিল এবং একটি নতুন স্কিমা যুক্ত হলো, অথবা সেই যে ধারণাটি ছিল সেটিকেই সে পরিবর্তিত করে স্কিমার সাথে যুক্ত করলো, সেটিকেই বলা হচ্ছে অ্যাকোমোডেশন বা সহযোজন। একটি উদাহরণ, বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল, প্রথমে সে একটি জন্তু দেখলো, বাড়িতে যে জন্তুটাই আছে তার সাথে মিলে গেল, সে তাকে কুকুর বলল। তাহলে তার মধ্যে যে ধারণা ছিল সেই ধারণা দিয়ে সে সমস্যার সমাধান করলো, বাড়ির পশুটাকে দেখে রাস্তার ওই পশুটাকেও সে বুঝতে পারলো এটি একটি কুকুর, সেটি হয়ে গেল কি? আত্তীকরণ। কিন্তু আবার আরেকটু পথ এগিয়ে গেল, গিয়ে আরো একটা কালো রঙের, তাদের বাড়িতে যে কুকুরটা আছে কালো রঙের, তার ৪টে পা আছে, সে দেখেছে এবং সে আরো একটা প্রাণী দেখতে পেল যেটির ৪টি পা রয়েছে কালো রঙের, সে বাবাকে বলল ওই দেখো কুকুর। কিন্তু বাবা এবার বলল যে না, এবার তোমার ভুল হলো, ওটি কিন্তু কুকুর নয়, ওটি ছাগল। এই যে তার মধ্যে যে ধারণা ছিল, যে স্কিমা ছিল, সেই স্কিমা দিয়ে কিন্তু সে এবার সমস্যা সমাধান করতে ব্যর্থ হলো। তাই জন্য তার মধ্যে আর একটা নতুন ধারণার জন্ম নিল যে সবসময় ৪টে পা থাকলে বা একই রং হলেই কিন্তু সেটি কুকুর হবে না। সে তখন আরো বেশি পর্যবেক্ষণ করলো, দেখতে পেল তাদের বাড়ির কুকুর যেটি ছিল তার লেজটি কিন্তু অনেক লম্বা ছিল এবং এখানে ছাগলটার দিকে খেয়াল করলো, তার লেজটি ছোট্ট। তার মধ্যে আর একটি নতুন আবার একটা ধারণা আসলো যে ছাগলটি কেমন দেখতে, তার ৪টি পা থাকবে নিশ্চয়ই এবং তার লেজটি কেমন হবে, তার মাথায় শিং আছে, এইগুলি সে পর্যবেক্ষণ করলো এবং তার যে স্কিমাটি ছিল সেটিকে সে আরো চেঞ্জ করলো, পরিবর্তিত করে সেই যে স্কিমাটি ছিল তার সাথে সে যুক্ত করলো, সেটির নাম হয়ে গেল সহযোজন।
তাহলে আশা করি বুঝতে পারলে, যখন কোনো কঠিন জিনিস আমরা বুঝতে পারি না তখন আমরা উদাহরণের সাহায্যে সেটিকে মনে রাখার চেষ্টা করি, সেটি হলো কিন্তু সহযোজন বা অ্যাকোমোডেশন। এই ছিল অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। জাস্ট কাঁচা বাংলায় যে কথাগুলি বলছি সেগুলি লিখে আসো, ফুল স্কোর করবে। সংরক্ষণ, সংরক্ষণটা কি? সংরক্ষণ হলো সেই ধারণা, যে ধারণার দ্বারা সে বুঝতে পারে যে কোনো বস্তুর আকার পরিবর্তন হলেও তার পরিমাণের পরিবর্তন হয় না, সেই ধারণাটি হলো সংরক্ষণ। এই যে এই সরু একটি বোতলে যা জল আছে আর এই বোতলটিতেও একই জল আছে, এই ধারণাটি তার মধ্যে যখন জন্ম নেয় সেটিকেই বলা হয় সংরক্ষণ। বা একটি বড় মাটির তাল, সেটিকে বিভিন্ন আকার দেওয়া হলো, কিন্তু সে বুঝলো যে সেই তালটির যে ওজন ছিল, সেই মাটিটার যে ওজন ছিল, সেই যে সেটা দিয়ে যে মূর্তি বানানো হয়েছে সেই মূর্তিটিরও কিন্তু একই ধরনের একই ওজন আছে। এই যে এই বুঝতে পারা, এই উপলব্ধি হওয়া, এটিকেই কিন্তু বলা হচ্ছে সংরক্ষণ। তাহলে আমরা বুঝলাম স্কিমা কি, আত্তীকরণ কি, সহযোজন কি, সংরক্ষণ কি। তাহলে এই টপিকের উপর থেকে পেঁয়াজের যে ধারণাগুলি লিখতে দিলে তোমাদের আর ভুল হবে না। জাস্ট এই ক্লাসটি বারবার করে শুনে যাও এক্সামের আগে পর্যন্ত, তাহলে দেখবে যে নিজের ভাষায় লিখে আসতে পারছো। এইবার যেটি মনে রাখতে হবে সেটি হলো পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে। কি? সংবেদন চালকমূলক স্তর, তাকে কি বলা হচ্ছে? সেন্সরি মোটর স্টেজ। এটি কিন্তু মুখস্থ রাখতে হবে এবং ইংলিশ টার্ম যদি ফুল স্কোর করতে চাও ব্র্যাকেটে লিখবে। প্রাক সক্রিয়তা স্তর, যাকে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। মূর্ত সক্রিয়তা স্তর, কংক্রিট, মূর্ত মানে কংক্রিট, যেটা চোখে দেখা যায় সেটাকে কংক্রিট বলছে, অপারেশনাল স্টেজ। সক্রিয়তা কথার অর্থ মনে রাখবে অপারেশনাল, তাহলে তোমার ভুল হচ্ছে না। আর মুক্ত কথার অর্থ কংক্রিট। আর স্তর ইংরেজি স্টেজ। যৌতিক সক্রিয়তা স্তর, যৌতিক সক্রিয়তা স্তর, সক্রিয়তা হলো অপারেশনাল, মাঝখানে থাকবে, তারপরে স্টেজ থাকবে। আর যৌতিক কথার অর্থ ফর্মাল। তাহলে কি শিখলাম? চারটি স্তরের কথা বলেছেন পেঁয়াজে, বৌদ্ধিক বিকাশের চারটি স্তরের কথা বলেছেন। এক, এইভাবে লিখবে সংবেদন চালকমূলক স্তর, সেন্সরি মোটর স্টেজ। দুই দিয়ে লিখবে প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ। 3 নাম্বার দিয়ে লিখবে মুক্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ। 4 নাম্বার দিয়ে লিখবে যৌতিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। আগে এরকম লিখে নেবে এই কোশ্চেনটার উত্তর। এইবার আমরা বিশ্লেষণে আসব। কি বলেছে? বৌদ্ধিক বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য। বৈশিষ্ট্যগুলো, পয়েন্টস গুলো আমাদের মনে রাখতে হবে। বৈশিষ্ট্য কি? সংবেদন সঞ্চালনমূলক স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেই সময় শিশুর বয়স কি এই স্তরে? 0 থেকে 2 বছর। শিশু কি করে? শিশু তার অঙ্গের সাহায্যে, কি বলা হয়েছে? সেন্সারি, অর্থাৎ সেন্সের সাহায্যে সে কিন্তু চালিত হয়। অর্থাৎ তার কান, তার চোখ, তার জিভ, এগুলো দিয়েই কিন্তু সে পরিবেশের সাথে আত্মীকরণ করার চেষ্টা করে। তাকে কোনো কিছু দিলে আগে সে চুষতে যায়, কারণ এইগুলো দিয়েই কিন্তু সে তার সংবেদন সঞ্চালন করে। এই স্তরের দুটি বৈশিষ্ট্য হলো, এই বৈশিষ্ট্য দুটি মনে রাখতে হবে, ভিতরের লেখা একদম কাঁচা বাংলায়। আত্মকেন্দ্রিকতা আর বস্তু স্থায়িত্ব। আত্মকেন্দ্রিকতা বলতে কি বোঝানো হয়েছে? এরকম পয়েন্টস করবে। আত্মকেন্দ্রিকতা, গোলন চিহ্ন দেবে, এবার লিখবে আত্মকেন্দ্রিকতা সম্পর্কে। আত্মকেন্দ্রিকতা কি? আত্মকেন্দ্রিকতা হলো এই স্তরের শিশু সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের ছাড়া সে আর অন্য কিছু বোঝে না। এটিকেই বলা হয়েছে আত্মকেন্দ্রিকতা। শিশু কিন্তু নিজেকে ছাড়া কিন্তু এই স্তরে কিছু বোঝে না, নিজেকে নিয়েই, নিজে খেলা করতে ব্যস্ত, সবকিছু নিজেকে নিয়েই সে, তাই আত্মকেন্দ্রিকতা। বস্তু স্থায়িত্ব, কলম দিয়ে লিখবে।
এই স্তরের শিশু বস্তু স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা করতে পারে না। তার চোখের সামনে থেকে যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয় তাহলে সে তার মনে আর তার কোনো প্রভাব পড়ে না, সেভাবে সেই জিনিসটা আর নেই। এই লিখে দেবে। এইবার চলে আসছি পরের, প্রাক সক্রিয়তা স্তর। এই বয়সগুলিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় স্তর, প্রত্যেকটা স্তরের সাথে কিন্তু প্রত্যেকটা স্তরে একটা লিঙ্ক বা ধারাবাহিকতা রয়েছে। 0 থেকে 2 বছর, এবার আসছে 2 থেকে 7 বছর। কল্পনা করে নাও 2 থেকে 7 বছরের শিশুদের মধ্যে কি কি দেখা যায়। এক, বাস্তববাদ। বাস্তববাদ বলতে এই বয়সের এসে শিশুদের প্রাকৃতিক জগৎ সম্পর্কে, আভ্যন্তরীণ এবং বহির্জগৎ সম্পর্কে আস্তে আস্তে ধারণা বৃদ্ধি পেতে থাকে। তাহলে কি বহির্জগৎ বা প্রাকৃতিক জগৎ সম্পর্কে তার ধারণা বৃদ্ধি পেতে থাকে। 7 বছর যখন বয়স হচ্ছে, 2 থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তার ধারণাটা বৃদ্ধি পাচ্ছে। সর্বপ্রাণবাদ। প্রাণ, সর্ব মানে সবার মধ্যে। শিশু কিভাবে যে পয়েন্টস করবে, সর্বপ্রাণবাদ কোলন দেবে, তারপরে লিখবে শিশু ভাবে যে সমস্ত কিছুর মধ্যেই প্রাণ আছে। সমস্ত জড়বস্তুকেও কিন্তু সে ভাবে যে তার মধ্যে প্রাণ আছে। সবার এই পৃথিবীতে সবার প্রাণ আছে। একটা বল সে ছুটে বেড়াচ্ছে, তার পিছনে তার প্রাণ আছে, ব্যাটের প্রাণ আছে, পুতুলগুলোর প্রাণ আছে, এটি সে ভাবে। এবার হলো কৃত্রিমতা। কৃত্রিমতা কি জিনিস? কৃত্রিমতা হলো সেই জিনিস যে সে সবকিছুকে ভাবতে থাকে কিন্তু সবকিছু কৃত্রিম, অর্থাৎ মানুষের সৃষ্টি। যা মানুষের সৃষ্টি তা কিন্তু কৃত্রিম। তাই সে ভাবতে থাকে যে সমস্ত কিছু জিনিস হলো কৃত্রিম, অর্থাৎ সমস্ত জিনিস কিন্তু মানুষেরই সৃষ্টি। ভগবান বলে কিছু আছে, ঈশ্বর বলে কিছু আছে, মানে প্রাকৃতিক কিছু জিনিস আছে, সেটি কিন্তু তার মধ্যে সেই ধারণা তখনও জন্মায় না। সব জানে, সে ভাবে যে সবকিছু মানুষের সৃষ্টি। অবযুক্তিপূর্ণ বিচার। এই বয়সের শিশুরা কিন্তু সঠিক যুক্তি তর্ক দিয়ে সবকিছু বুঝতে পারে না, সঠিক যুক্তি খাড়া করতে পারে না। তাদের মধ্যে অযৌক্তিক কিছু ধারণা থাকে। যেমন তারা ভাবে যে সূর্য উপর থেকে পড়ে না, সূর্য গরম বলে। এরকম যে যুক্তিগুলো তারা খাড়া করে সে তার পিছনে কোনো লজিক থাকে না। এই হলো অবযুক্তিপূর্ণ বিচার। মূর্ত সক্রিয়তা, অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ। মূর্ত মানে যা চোখে দেখতে পাই, যে জিনিসগুলো তারা দেখতে পায় সেই সম্পর্কে তারা ধারণা একটা করতে পারে। এই বয়সটা মুখস্থ করতে হবে, স্তরগুলি, ইংরেজি নাম, কোন বয়স থেকে কোন বয়স, আর এই পয়েন্টস গুলি মনে রাখবে। নিজের মতো করে যেমন বলছি জাস্ট লিখে দিয়ে আসবে। আর তার সাথে যে পরে আসছি শিক্ষাগত যোগ্যতায়, তাৎপর্যতে 7 থেকে 11 বছর, এই কি মুক্ত সক্রিয়তা। এই বৈশিষ্ট্যগুলো কি সংরক্ষণ, ক্রমপর্যায়, শ্রেণীকরণ, সংখ্যার ধারণা। সংরক্ষণ বলতে বোঝানো হয়েছে যে কোনো বস্তুর বাহ্যিক পরিবর্তনের, আগেও আমরা পড়েছি কিন্তু কোনো বস্তুর বাহ্যিক পরিবর্তন হওয়া সত্ত্বেও তার যে পরিমাণগত কোনো পরিবর্তন হয় না, আকারে পরিবর্তন হচ্ছে। এই সরু বোতলটা চওড়া হয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে যে পরিমাণ জল রয়েছে সেটি একই আছে, বা কোনো মাটির জিনিস দিয়ে কোনো কিছু বানানো হলেও সেই মাটির পরিমাণটা একই থাকছে। এই যে এই ধারণাটা তার মধ্যে তৈরি হয়, এটি হলো সংরক্ষণ। ক্রমপর্যায়, ক্রমপর্যায় মানে কি ছোট থেকে বড়। তাকে যদি সাজাতে দেওয়া হয়, এরকম এরকম কিছু জিনিস দিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে ছোট জিনিস থেকে বড় জিনিসগুলিকে সাজাও, সে কিন্তু সাজাতে পারে যখন সে মুক্ত সক্রিয়তা স্তরে থাকে। ক্রমপর্যায়ে সাজাতে পারে। শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন, তার কাছে কতগুলো পেন, কতগুলো উড পেন্সিল, কতগুলি চক দিয়ে দেওয়া হলো, বলা হলো এগুলাকে আলাদা করো। সে কিন্তু করতে পারে। পেনগুলো এক জায়গায় রাখলো, চকগুলি এক জায়গায়, উড পেন্সিল গুলি এক জায়গায় রাখলো, এটি পারবে। এটি হলো শ্রেণীকরণ। সংখ্যার ধারণা, এই বয়সে মুক্ত সক্রিয়তা স্তরে যখন আসে তখন কিন্তু ধীরে ধীরে তার মধ্যে সংখ্যার ধারণা, 1 2 এইসব ধারণাগুলি, একটি মেয়ে, একটি ছেলে,
দুটি ছেলে মানে কটি, এই ধারণাটি তার মধ্যে তৈরি হয়। তাহলে লিখে দেবে যে এই বয়সে বা মুক্ত সক্রিয়তা স্তরে শিশুরা তারা সংখ্যার ধারণা সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা জন্মায়, তারা একটি বালক একটি বালিকা এই ধারণাগুলি তাদের মধ্যে আসে। এবার যৌক্তিক সক্রিয়তা স্তর অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ হলো 11 থেকে 18 বছর। মনে রাখবে কোথাও কোথাও 12 থেকে দেওয়া আছে, 7 থেকে 12, 12 থেকে 18 বা অনওয়ার্ড চলতেই থাকবে। এইবার দেখো এইখানে এসে দুটো বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। বিমূর্ত চিন্তন। বিমূর্ত কি, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, কল্পনা করতে পারছি, তাকে বিমূর্ত বলা হচ্ছে, সেটি সে করতে পারছে। মূর্ত হলো কি, একটা ছবি দিলাম তাকে, দেখে দেখে সে ছবিটা আঁকলো, সেটা হলো মূর্ত। আমি বললাম যে একটা গাছের ছবি আঁকো, গাছ কিন্তু আমি সামনে তাকে দিলাম না, সে কল্পনা করে গাছের ছবিটা আঁকলো, সেটি হলো বিমূর্ত। তাহলে লিখতে হবে যে যৌক্তিক সক্রিয়তার স্তরে এসে শিশু বিমূর্ত চিন্তনে সক্ষম হয় এবং সে যুক্তিতর্ক দিয়ে সমস্ত কিছু বুঝতে পারে। সমস্যা সমাধান সব থেকে গুরুত্বপূর্ণ। কোশ্চেন আসে যে সমস্যা সমাধান করতে শেখে সে কোন স্তরে এসে। এই যৌক্তিক সক্রিয়তা বলাই আছে, যৌক্তিক অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিবেচনা করে তাকে যে সমস্যাটি দেওয়া হয় সেটি সে বিশ্লেষণ করে সমাধানের পথে অগ্রসর হতে পারে। এটি হলো সমস্যা সমাধান সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যৌক্তিক সক্রিয়তা স্তর। এইবার দেখে নেব যে খালি এই পয়েন্টস গুলো মনে রাখবে। প্রথমের ক্ষেত্রে কি লিখবে, বৈশিষ্ট্য আত্মকেন্দ্রিকতা, বস্তুস্থায়িত্ব। দ্বিতীয় প্রাক সক্রিয়তা স্তরে আসছে বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা, অবযুক্তিপূর্ণ বিচার। মুক্ত সক্রিয়তায় লিখবে সংরক্ষণ, ক্রমপর্যায়, শ্রেণীকরণ, সংখ্যার ধারণা, সব বিষয় সম্পর্কে 2 লাইন করে লিখে দেবে পয়েন্টস করে করে। এবং যৌক্তিক সক্রিয়তার স্তরে এসে বিমুক্ত চিন্তন এবং সমস্যা সমাধান। এবার শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। সংবেদন সঞ্চালন মূলক, যে সংবেদন চালকমূলক স্তর, এই স্তরে শিক্ষাগত যোগ্যতাতে লিখবে শিশুদেরকে বিভিন্ন আকার আকৃতির খেলনা দিতে হবে যাতে তাদের আকার আকৃতি বর্ণ এগুলি সম্পর্কে একটা ধারণা জন্মায়। এটি হলো প্রথম স্তরে শিক্ষাগত যোগ্যতা। এবার প্রাক সক্রিয়তার শিক্ষাগত যোগ্যতা কি, শিক্ষার্থীরা যাতে বস্তুকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, বস্তুকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে শিক্ষককে উদ্যোগী হতে হবে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সাহায্য করতে হবে, এতে তাদের কি হবে, চিন্তা শক্তির বিকাশ হবে। তাদের ওই জন্য এখন প্লে স্কুল হয়েছে, তাদের বিভিন্ন ধরনের খেলনা খেলাধুলোর মাধ্যমে তাদেরকে পড়ানো হয়, শেখানো হয় এই স্তরটাতে 2 থেকে যখন 7 বছর। মুক্ত সক্রিয়তা স্তরে এসে কি শিক্ষাগত তাৎপর্য, এই স্তরে শিশুরা মুক্ত পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে আত্মীকরণ সহযোজনের মাধ্যমে তাদের প্রজ্ঞার বিকাশ ঘটে, কিন্তু বিমূর্ত পরিবেশের সঙ্গে তারা প্রতিক্রিয়া করতে অক্ষম থাকে। আর এই যৌক্তিক সক্রিয়তা তখন শিশু বড় হয়ে গিয়েছে, এই পর্যায়ে শিক্ষার্থীরা নিজের বোধ ও সক্রিয়তার প্রতি বেশি আস্থাশীল থাকে, ওভার কনফিডেন্স তৈরি হয় ছাত্র ছাত্রীদের মধ্যে যে তারা সব পারে সব বোঝে, এই ধারণা তৈরি হয়। তাই শিক্ষককে লক্ষ্য রাখতে হবে কোন বিষয়ে শিক্ষার্থীরা বাস্তব আর সম্ভাবনার মধ্যে পার্থক্য করতে পারছে কিনা, তারা প্রয়োজন মতো তথ্য সংগ্রহ করে সমস্যা সমাধান করতে পারছে কিনা, এই বিষয়গুলির প্রতি শিক্ষককে নজর রাখতে হবে। যা বললাম এই কথাগুলি যদি গুছিয়ে লিখে আসতে পারো তাহলেই কিন্তু ফুল স্কোর করা সম্ভব। যদি তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়, পয়েন্টস করে করে একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর হাতের লেখা করে যদি লিখে আসো তাহলে কিন্তু সে 7 মার্কসে আসুক 16 মার্কসে আসুক ম্যাক্সিমাম নাম্বারই কিন্তু তোমরা এখান থেকে তুলে নিতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।